ক্লোজ বললাম এখানে, তাহলে আমি প্রথমে ক্লোজটা টেনে নিলাম। ওপেন এখানে, ক্যান্ডেলের চিত্রটা এরকম হবে কি হবে না? ঠিক আছে কিনা? এখানে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে এটা লো করেছিল, লো করার পরে এটা হাই করেছিল, আর এটা ছিল আমাদের ক্লোজ। ঠিক আছে, তো বডিটা গঠন হবে ঠিক এরকম হবে, ঠিক তো নাকি? তাহলে ক্যান্ডেলের হাই একটা, লো একটা, ওপেন একটা, ক্লোজ একটা, এই হচ্ছে এর স্কেলিটন। ক্যান্ডেলকে আমরা জাস্ট এইভাবে চিনতে পারবো। যখন যেহেতু ক্লোজ আমার ওপেনের থেকে উপরে, তাহলে এই ক্যান্ডেলটার কালার কি হবে? গ্রিন। ঠিক, লো হলে রেড। হ্যাঁ, যদি আমাদের ওপেন থেকে ক্লোজ নিচে হতো তাহলে কালার কি হতো? রেড হতো, যেটাকে আমরা বিয়ারিশ ক্যান্ডেল বলি। ঠিক আছে, তো ক্লোজ যদি ওপেনের থেকে উপরে হয় তাহলে সেটাকে আমরা বলবো বুলিশ ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল। ক্লোজ যদি ওপেনের থেকে নিচে হয় তাহলে আমরা সেটাকে বিয়ারিশ ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল বলবো। হাই, লো, বডি, এইটুকুকে আমরা বলবো বডি। ঠিক আছে, বডি বলবো কোনটুকুকে? এই ওপেন থেকে ক্লোজের এইটুকুকে বলবো বডি। তাহলে হাই লোর মধ্যে এই যে ছুঁচগুলো বেরোচ্ছে এটাকে কি বলবো? এক্স্যাক্টলি, এটাকে আমরা বলবো উইক। এটা হচ্ছে আমাদের উইক। তো এই উইক, এটাও ইম্পর্টেন্ট। উইকের কি কাজ আছে এটাই কিন্তু ট্রিক্স, এটাও কিন্তু আমাদের বুঝতে হবে। তো বেসিক্যালি ক্যান্ডেল এরকম। এবার ক্যান্ডেল কখনো কি হয় ছোট আকারের হয়, কখনো অনেক বড় আকারের হয়। তো আমরা প্রত্যেকটার ক্ষেত্রেই এর আগে ডিসকাস করেছিলাম যে কখনো ক্যান্ডেল এরকম হতে পারে, ঠিক না? কখনো ক্যান্ডেল এরকম হতে পারে, কখনো আবার ক্যান্ডেল এরকম হতে পারে, কখনো ক্যান্ডেল এরকম হতে পারে, আবার ক্যান্ডেল কি হতে পারে? এরকম হতে পারে। ঠিক আছে, ক্যান্ডেল আবার কখনো এরকম হতে পারে, কারেক্ট? আবার ক্যান্ডেল কখনো এরকম হতে পারে। তো ক্যান্ডেলের তাহলে চেহারা প্রচুর। এই প্রচুর চেহারার পিছনে কারণ কি আছে এটা আমাদের বুঝতে হবে, এবং এই ক্যান্ডেলগুলো এভাবে হয় কেন এটা আমাদেরকে বুঝতে হবে। তো আমরা ক্যান্ডেলের যে হাই, লো, ওপেন, ক্লোজ এগুলো নিয়ে কোনো কনফিউশন আছে তো? বেশ, আবার একবার রিপিট করছি, এই ক্যান্ডেলটাকে আমরা বলছি মারুবুজু। ঠিক আছে, তো মারুবুজু ক্যান্ডেলের বৈশিষ্ট্য কি বোঝায়? দেখেন, ক্যান্ডেলটা সাপোজ ওপেন হলো, ঠিক আছে, ওপেন হওয়ার পরে ও যাচ্ছে, যাওয়ার পরে বুলিশ যদি হয় তাহলে ওপেন হওয়ার পরে যাচ্ছে এবং ওখানে ও ক্লোজ যেখানে হাই বেড়েছে। ঠিক আছে, তো ক্যান্ডেলের ওপেন এখানে, ওপেন হওয়ার পর মার্কেট কিন্তু ওকে রিজেক্ট করতে পারেনি, অর্থাৎ ও একবারের জন্য নামার চেষ্টা করেনি। কি ইন্ডিকেট করছে এখানে? ডেপথ বুঝুন, এবার কথা বলতে হবে কিন্তু। আমি বলেছি ওপেন এন্ডেড ক্লাস নয়, এটা ক্লোজ এন্ডেড ক্লাস। ঠিক আছে, তো এইখানে ওপেন হওয়ার পরে যেটাই হাই সেটাই ওর ক্লোজ, মানেটা কি ট্রেডিং এর ভাষায় বলেছে? হ্যাঁ, বুলিশ। বেশ, আর কি, আর কিভাবে ব্যাখ্যা করতে পারি ক্যান্ডেলটাকে? মার্কেট সাইডওয়েজ। কি করে সাইডওয়েজ বলছেন? মার্কেট তো যেখানে ওপেন হয়েছে তারপর থেকে তো উপরেই গেছে, সাইডওয়েজ কি করে হলো? সাইডওয়েজ তো হলো না, বুলিশ এটা তো হলো। আর কি বলতে পারি ক্যান্ডেলটাকে আমরা? হ্যাঁ, ওটা তো নাম মারুবুজু। আমি বলছি ওটা ভেতরকার কথা, সাইকোলজিক্যাল কথা বলছি আমি। সাইকোলজিক্যাল কথা, এটা হচ্ছে স্যার আপনার বাইং হচ্ছে বেশি। এক্স্যাক্টলি, এটা বলতে পারি যে এটা তো বাইংই তো হয়েছে। হ্যাঁ, সেল কোথাও হয়েছে এখানে? শুধুই তো বাই। শুধু বাই। এখানে যে ক্লোজ হয়েছে সেখানেই হাই, তো ওটার সাইকোলজি কি? যেখানে ক্লোজ বা যেখানে হাই সেখানেই ক্লোজ, বা যেখানে ক্লোজ সেখানেই হাই, এটা সাইকোলজি কি? ট্রেডার ভাষায় বলেন এটা, আমরা নরমাল ভাষায় শুনবো না। যেহেতু রিজেক্ট করে আলো পড়ে যাবে, কোনো রিজেকশন আছে না, ওটা তো ফিউচার বলছেন, আমি ফিউচার চাইছি না, আমি এই ক্যান্ডেলটাকেই জানতে চাইছি। আমি শুধু এই ক্যান্ডেলটাকে জানবো, আর কিছু জানবো না। ভাবুন, এটা ভাবতে হবে কিন্তু। আর আজকের ক্লাস আগেই বলেছি ওপেন এন্ডেড নয়, একদম হাতে কলমে ক্লোজ এন্ডেড ক্লাস হবে। ক্যান্ডেল এখানে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর বায়াররা বাই করা শুরু করেছে। ভেতরকার কাহিনী বলছি এবার। বায়াররা বাই করা শুরু করেছে, ধীরে ধীরে বাই হতে হতে গেছে,
ক্যান্ডেল উঠতে উঠতে গেছে, প্রাইস উঠছে, বাই হচ্ছে, প্রাইস উঠছে, এইরকম জায়গাতে ও টাইম শেষ। সাপোজ এটা 5 মিনিটের ক্যান্ডেল, 5 মিনিটের ক্যান্ডেল, এটা 5 মিনিটের ক্যান্ডেল, ঠিক আছে? তো 5 মিনিট এখানে শেষ, তার মানে কি স্টিল 4 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত তো বাই হয়েছে, সেল কি হয়েছে? না 5 মিনিটের ক্যান্ডেল 4 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত ওর বাই হয়েছে, তাই তো ও এক ফোঁটাও নামতে পারেনি। তার মানে এই ক্যান্ডেলটা কোনোভাবেই সেলাররা ঢুকতে পারেনি, পেরেছে কি? তাহলে তো যেখানে শেষ সেখানে ক্লোজ করতে পারতো না। অর্থাৎ এই ক্যান্ডেলে সেলারদের কোনো ভূমিকাই ছিল না, বলতে পারি কথাটা? আমি সাইকোলজিক্যাল কথা বলছি, আমি ক্যান্ডেলটার পিছনের কাহিনী বলছি, এটা ইম্পর্টেন্ট। কিন্তু চারা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে পিছনে কাহিনী কি চলেছে। বায়ার আর সেলার, মার্কেটে এর বাইরে কিছু আছে? ট্রেডিং জগতে বায়ার আর সেলার, এর বাইরে কোনো কাহিনী নেই। কাহিনীটাই হচ্ছে বায়ার আর সেলার। তো এই ক্যান্ডেলে বায়াররা যখন ওপেন হয় বাই করা শুরু করে, বাই করা যখন শুরু করে একবারে যেন নিচে নামতেই পারেনি, যেখানে ওপেন সেখান থেকে ওঠা শুরু করে, বাইং 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 বাইং, লাস্ট মুহূর্ত 59 সেকেন্ড পর্যন্ত, লাস্ট সেকেন্ড পর্যন্ত বাই। কেন বললাম লাস্ট সেকেন্ড পর্যন্ত? কারণ এখানে কেউ সেলই তো করতে পারে, কারণ কোনো রিজেকশন নেই, যেটাই হাই সেটাই ক্লোজ। মিন্স লাস্ট মুহূর্ত পর্যন্ত কোন রকমের সেলারের চিহ্ন এই ক্যান্ডেলে ছিল না, সেলার এন্ট্রি করেনি। এটা বলতে পারি কথাটা? তো যদি এই রকম প্রেসারের সাথে কোনো ক্যান্ডেল ক্লোজ হয়, তাহলে ওই ক্যান্ডেলে যদি বায়ারদের সেন্টিমেন্ট বেশি থাকে, সেলাররা যদি ওই ক্যান্ডেলে নাই প্রবেশ করে থাকে, তাহলে এই ধরনের ক্যান্ডেল হওয়ার পরে নেক্সট ক্যান্ডেল কি এক্সপেক্ট করব? এবার ফিউচার বলছি, এক্সপেক্ট করতে পারি না? এর মধ্যে কোনো রকমের এক্সপেক্ট করলে গুনাহ আছে? এক্সপেক্ট করতে পারি তো, যে এই ধরনের ক্যান্ডেল লাস্ট সেকেন্ড পর্যন্ত যাকে সেলার কিছু করতে পারে না, সেই ক্যান্ডেল যখন ক্লোজ হয়ে যাবে, জাস্ট পরের সেকেন্ডে যে ক্যান্ডেলটা ওপেন হবে, কোথায় ওপেন হবে? যেখানে ক্লোজ হয় সেখানেই তো নেক্সট ক্যান্ডেল ওপেন হবে। ওপেন হওয়ার পরে কি মনে হয় আপনার? এত যদি বাইং প্রেসার থাকে আর যদি সেলারের অ্যাবসেন্স থাকে, তাহলে কি হবে? ক্যান্ডেল ও আবার এখান থেকে উপরে নিয়ে যাবে, কারেক্ট? বলতেই পারি কথাটা, উপরে যাবে, মেবি হয়তো আরো উপরে যাবে, তারপরে এসে নিচে ক্লোজ হতেই পারে এরকম। এবার আমার আর আপত্তি নাই, কিন্তু এই ক্যান্ডেলটার হিসেবে আমি এই ক্যান্ডেলটা ভাবতে পারি কিনা? এই ক্যান্ডেলটা মেবি এরকম নাও হতে পারে, এরকম হতে পারে, বা মেবি আবার উপরে যাওয়ার পর আবার ঘুরে এসে এখানে ক্লোজ দিতে পারে, পারে কিনা? এটা হতে পারে। কিন্তু এই ধরনের ক্যান্ডেল যখন পাবো, তাহলে এর ভেতরে সাইকোলজিটা আমরা কি বুঝবো? যে এই ধরনের ক্যান্ডেল মিন্স সেলিং ভূমিকা নেই, সেলারদের কোনো ভূমিকা নেই। তারপরেও চার্টে আমরা দেখব যে ক্যান্ডেল ফেল হয়েছে, ঠিক আছে? কেন? কোশ্চেন কি না? যদি এতটাই বাইং প্রেসার হয়, তাহলে ফেল কেন হচ্ছে? কারণ ওই বায়ারের পরে আবার সেল করছে। হ্যাঁ, ওই বায়ারের পরে সেল হচ্ছে, এটা তো ঠিকই, অবশ্যই সেল হচ্ছে, কিন্তু এত বাইং প্রেসার করে আবার নেক্সট ক্যান্ডেলে তো সেলার কেন এলো, ঠিক কি না? তাহলে এরও ক্ষেত্র বিশেষ আছে, এরও পজিশন আছে, ঠিক আছে কিনা? এমন এক পজিশন হয়তো ক্লোজ হয়েছে, যে পজিশনটা হয়তো লাস্ট মুহূর্ত বায়ারদের আর সেলারদের এন্ট্রির লাস্ট মুহূর্ত, মেবি। তো সেটা আমরা চার্টে দেখব কখন ফেল হয়, সেটা আমরা পরবর্তীতে যখন দেখব। কিন্তু এই ক্যান্ডেলের গুরুত্বটা আমরা বুঝতে পেরেছি। এই ধরনের ক্যান্ডেল যদি আমরা চার্টে দেখতে পাই, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে যেতে পারবো যে সাইকোলজিক্যালি এই ক্যান্ডেলে প্রচুর বায়ার রয়েছে, সেলারের এখানে কোনো রকমের প্রেজেন্স নেই, ঠিক আছে কিনা? তাহলে এটাকে বলছি আমরা মারুবুজু ক্যান্ডেল। ক্লিয়ার? আচ্ছা, এবার ধরুন এই যে ক্যান্ডেলটা দেখছেন বা এই ক্যান্ডেলটা, এইটার লো, এটা আমরা ক্লিয়ার নাকি? এটা লো, আর এটা যে হাই সেটা আমরা ক্লিয়ার। অর্থাৎ হাই লো নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই, কারণ ওটা তো হাই দেখবো লো দেখবো, আর তো ব্যাপার নেই। তো এই ক্যান্ডেলের এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো। ওপেন ক্লোজ কোথায়? এখানে, তাই তো? এখানে কি ওপেন আছে? আচ্ছা, ক্লোজ কোথায় আছে? ওখানেই আছে। গুড, যেটাই এর ওপেন সেটাই এর ক্লোজ। মাঝে মার্কেট একবার নিচে নিয়ে এসেছে, ওপেন হওয়ার পর একবার নিচে নিয়ে এসেছে, একবার উপরে নিয়ে গেছে, কিন্তু ক্লোজ কোথায় করেছে? যেটাই ওপেন সেটাই ক্লোজ। যে কারণে ক্যান্ডেলের সাইজ হয়ে গেছে এরকম।
এই ক্যান্ডেলকে আমরা কি বলি? ডোজি। এই ক্যান্ডেলকে আমরা বলি ডোজি ক্যান্ডেল, ঠিক আছে? তো ডোজি এরকম হতে পারে, এরকম হতে পারে, পুরো ক্রস হতে পারে, ডোজি বিভিন্ন ধরনের হতে পারে, বাট ডোজি হতে গেলে যেটা মেন শর্ত সেটা কি? ওপেন ক্লোজ এক হবে। একটু আধটু যদি এদিক ওদিক হয় সেটাকেও আমরা ডোজি বলি। ক্লিয়ার? ওপেন ক্লোজ যে সেম হতে হবে, সেম হচ্ছে ওর বেস্ট ডেফিনেশন, সেম হতে হবে ডোজি বলতে গেলে, সেটা হচ্ছে ওর বেস্ট ডেফিনেশন। কিন্তু আমরা যদি একটু আধটু এরকম পেয়ে যাই, সাপোজ এখানে ওপেন, এইরকম জায়গাতে ক্লোজ, এটাকেও বলবো আমরা ডোজি। তাহলে এখানে ওপেন ক্লোজ কিন্তু এক হলো না, তারপরে আমরা একে বলবো ডোজি। একটু আধটু যদি হয় তাহলে সেটাকে আমরা ডোজি কনসিডার করব। কেন? ক্যান্ডেল হিসেবে নয়, সাইকোলজি হিসেবে। তো সাইকোলজি কি আছে এই ক্যান্ডেলের? আর এই ক্যান্ডেলের সাইকোলজি কি? ওপেন হওয়ার পরে, সাপোজ এই ক্যান্ডেলটাকে নিয়ে আমরা আলোচনা করি, ওপেন হওয়ার পরে কি হয়েছিল? মেবি মার্কেট প্রথমে উপরে গেছিল, বা মেবি মার্কেট প্রথমে নিচে এসেছিল। কারণ এই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো না যে মার্কেট আগে কোথায় গেছিল, ঠিক কি না? এই ক্যান্ডেলটা যদি আমরা ভেঙে আবার লোয়ার টাইম ফ্রেম করি, এলটিএফ করি, তাহলে আমরা বুঝতে পারবো। তো আমি অত দূরে যাচ্ছি না। তো মেবি ক্যান্ডেলটা ওপেন হওয়ার পরে পরে যে নিচে নিয়ে এসেছিল, তার মানে কি সেল হয়েছে। কিন্তু যেখানে লো বেড়েছে ওই পার্টিকুলার প্রাইস পয়েন্টে বায়াররা রেডি ছিল, বায়াররা ওখানে অ্যাক্টিভেট হয়ে যায়, ওখান থেকে প্রাইসকে তুলতে তুলতে এই হাই গিয়ে নিয়ে যায়, ওখানেও আবার কিছু সেলার আবার ওখানে অ্যাক্টিভেট হয়, তারা কি করে আলটিমেটলি ওটাকে নিয়ে এসে যেখানে ওপেন সেখানে ক্লোজ করতে পারে। তো এর সাইকোলজিক্যাল ফান্ডা হচ্ছে এটা। ডোজি ফরমেশন হয় ওপেন হওয়ার পর আইদার লো যাবে না হাই যাবে, তারপরে ক্লোজ কিন্তু যেটা ওপেন সেখানেই করবে। সাইকোলজি কি পিছনে? এই ক্যান্ডেলটা থেকে এবার আমরা কি ডিসিশন কি নেব? এখান থেকে আইটার আপনার বুলিশ হবে ওখানে, ধরুন না, ফিউচার প্রেডিকশন চাইছি না আমি, এই মুহূর্তে ফিউচার প্রেডিকশন চাইছি না। আমি বলছি এই ক্যান্ডেলটা সাইকোলজিক্যালি আমরা কিভাবে অ্যানালাইসিস করব? মানে buyer- যেমন মারা বুঝুকে অ্যানালাইসিস করলাম, সেরকম এই ক্যান্ডেলটা অ্যানালাইসিস করতে মানে বায়ার সেলারদের সমান ভূমিকা রয়েছে। বায়ার সেলারদের সমান ভূমিকা রয়েছে, ঠিক আছে? গুড। আর কিছু বলা যাবে? বায়াররাও প্রেসার দিয়েছিল, সেলাররাও প্রেসার দিয়েছিল, কিন্তু যেখানে ওপেন সেখানেই ক্লোজ। অর্থাৎ এক কথায় এই ক্যান্ডেলটা হচ্ছে ইনডিসিশন, যেখানে ওপেন সেখানেই ক্লোজ, অর্থাৎ ইনডিসিশন, সিদ্ধান্তহীনতায় ভুগছে ক্যান্ডেলটা। এই ক্যান্ডেলটা দেখে আমরা কোনো ডিসিশনই নেব না, কারণ মার্কেট নিতে পারে না। কনফিউজ। যে ক্যান্ডেলে মার্কেট সিদ্ধান্ত নিতে হবে, মার্কেটে কারা আছে? হাজার হাজার কোটি কোটি লাখ লাখ লোক রয়েছে। তাহলে অত লাখ লাখ কোটি কোটি লোক নিয়ে যখন সিদ্ধান্ত নিতে পারছে না, তো আপনি আমি কেন সিদ্ধান্ত নেব? ক্লিয়ার? যখনই ডোজি দেখবো তখনই আমাদের তাহলে কি হতে হবে? সাবধান হতে হবে, থামতে হবে। ডোজি মিন্স ইনডিসিশন, মিন্স মার্কেট ইনডিসিশন। যদি আমি ইন্ডিয়ান রেসপেক্টে ভাবি, তো দেখা যাচ্ছে কয়েক লাখ লোক ট্রেড করছে, তো কয়েক লাখ লোক মিলে ডিসিশন নিতে পারেনি। যদি আমি ফরেক্সের কথা ভাবি, কয়েক কোটি লোক ট্রেড করছে, কয়েক কোটি লোক মিলে ওই ক্যান্ডেলের সিদ্ধান্ত নিতে পারছে না, তাহলে আপনি আমি কেন সিদ্ধান্ত নিতে যাব? ঠিক কি না? তাহলে যখনই ক্যান্ডেল পাবো আমরা কিন্তু থেমে যাব, এর নেক্সট ক্যান্ডেল হতে দেবো, তারপর আমাদের সিদ্ধান্ত আসবে। বাট এই ক্যান্ডেলের বেসিসে ট্রেড কিভাবে নেবো এটার উপরে আমরা ডিসকাস করব, এগুলো তো একদম মাইনর ডিসকাশন হবে, বাট আমি ক্যান্ডেল পার্টটা ক্লিয়ার করে নিই, ঠিক আছে কিনা? তো ডোজি তাহলে এই ধরনের ক্যান্ডেল হয়, আর ডোজি হলে আমরা কি করব? আমরা সাবধান থাকবো, আমরা থেমে থাকবো, আমরা সিদ্ধান্ত নেব না। কেন? মার্কেট সিদ্ধান্ত নেয়নি, তাই আমরাও সিদ্ধান্ত নেব না, ঠিক আছে? তো ডোজি এই ধরনের ক্যান্ডেল। এবার আমরা ডোজি দেখলাম, এবার এই ধরনের ক্যান্ডেল দেখুন। এই ক্যান্ডেলটা যদি তৈরি হয়, এই ধরনের ক্যান্ডেলটা, তাহলে এইটা হাই এক চান্সে বলতে পারবো, এইটা লো আমরা এক চান্সে বলতে পারবো। আর সাপোজ যদি এটাকে ওপেন ধরে নিই, এইটাকে, তাহলে এই ক্যান্ডেলটা কি হয়ে যাবে? আর এটাকে যদি ক্লোজ ধরে নিই, তাহলে এটা কি হবে? গুড।
এটা বিয়ারিশ ক্যান্ডেল হয়ে যাবে। আর যদি ধরে নিই যে এটা ওপেন আর এটা ক্লোজ, তাহলে এটা বুলিশ হয়ে যাবে, ঠিক আছে? বাট ইন বোথ কেস, যাই হোক না কেন, যেহেতু জায়গাটা খুব ছোট, ইন বোথ কেস ওপেন লো ফ্লিপ হোক অসুবিধা নেই, ইন বোথ কেস এই ক্যান্ডেলটাকে আমরা কি বলবো? ইনভার্টার। ইনভার্টেড হ্যামার। এইটাকে আমরা বলবো ইনভার্টেড হ্যামার। হ্যামার মিন্স হাতুড়ি, সবাই জানি। এই ক্যান্ডেলটা যদি আমরা এটা নিচে না হয়তো উপরেও হতে পারে। উপরেও হতে পারতো, ওটাকে বলতাম হ্যামার। এটাকে বলছি ইনভার্টেড হ্যামার, মানে উল্টো হ্যামার। আর এটাকে আমরা বলবো কি? সিধা হ্যামার। বডিটা একটু কমাতে হবে, ঠিক আছে? বডিটা একটু কমাতে হবে, তাহলে এটাকে আমরা বলবো হ্যামার। হ্যামারে যদি ছোটখাটো একটু উইক থাকে, তো এটা কোনো মাইনে রাখে না। খুব শর্ট যদি উইক থাকে, স্টিল আমরা এটাকে হ্যামার বলবো। কিছু ক্ষেত্রে এটাকে আমরা শুটিং স্টার ধরতে পারি না। হ্যামার আর শুটিং স্টারের মধ্যে পার্থক্য নেই বললেই চলে, একটু উইকের পার্থক্য থাকে, ঠিক আছে? বাট হ্যামারেও যদি ছোট ছোট উইক থাকে একটু, সেটাকে আমরা কনসিডার করবো, কারণ আমরা সাইকোলজি নিয়ে চর্চা করছি। একটু উইক থাকলে কনসিডারেবল। তো এদের সাইকোলজি কি আছে? ইনভার্টেড হোক বা হ্যামার হোক, বোথ কেসে সাইকোলজি কি আছে? এ প্রেসারকে সংকেত দেয়। প্রেসার যদি হ্যামার হয়, এটা যদি ওপেন হয়, এটা যদি ক্লোজ হয়, তাহলে এটা কিসের প্রেসার? বাইং এর প্রেসার। কারণ নিচে নিয়ে এসেছিল মার্কেট ঠিকই, কিন্তু এতটাই বাই হয়েছে যে মার্কেটকে তুলে নিয়ে গিয়ে উপরে ক্লোজ। তো এটাকে আমরা বলবো বুলিশ হ্যামার, এবং এর নামেই বোঝা যাচ্ছে যে এখানে খুব বাইং প্রেসার কাজ করেছে, অর্থাৎ বাইং প্রেসার এর মধ্যে রয়েছে, ঠিক? তো বাইং প্রেসার যখন থাকবে, তখন আমরা নেক্সট ক্যান্ডেলে এক্সপেকটেশন কি রাখবো? যে পরবর্তী ক্যান্ডেলে আরো বুলিশ দেবে যাবে, ঠিক আছে? কিন্তু এর ক্ষেত্রটাকেও আমাদেরকে দেখতে হবে যে কোন ক্ষেত্রে এটা আমরা কনসিডার করব আর কোন ক্ষেত্রে এটাকে আমরা কনসিডার করব না, সেটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? পজিশনটাও দরকার। এক্স্যাক্টলি, উপরে চার্টের পজিশন খুব ইম্পর্টেন্ট। ক্যান্ডেলটা বানছে কোথায়, চার্টের কোন জায়গাতে এসে তৈরি হচ্ছে, ঠিক আছে? তো এটা আমরা যখন চার্টে ঢুকছি তখন আমরা আলোচনা করছি। তো হ্যামার ইম্পর্টেন্ট, হ্যামার ক্লিয়ার? বেশ, এই সেম জিনিসে আমরা সেম মোটামুটি আমরা যদি একটু উইক বাড়িয়ে দিই, তো আমরা এটাকে বলবো পিন বার, ঠিক আছে? বডিটাকে আরেকটু ছোট করে দিলে এটাকে আমরা বলবো কি? পিন বার বা শুটিং স্টার। এগুলো নিয়ার অ্যাবাউট সেম, বাট সাইকোলজিক্যালি বিশেষ ডিফারেন্স এর মধ্যে নেই, জাস্ট পজিশনের পার্থক্য। পজিশন অনুসারে পিন বার হয়ে যায়, পজিশন অনুসারে শুটিং স্টার হয়ে যায়। এটা কোন পজিশনে ফরমেশন হচ্ছে সেটা দেখবো। তো কনফিউশনটাকে আমি ক্লিয়ারই করে দিই। আমরা এর বেসিকের সময় আলোচনা করেছিলাম শুটিং স্টার নিয়ে, তাই কি না? তো আমি আরেকবার রিপিট করি, কারণ শুটিং স্টার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা প্যাটার্ন। শুটিং স্টারের প্যাটার্নটা আমাদেরকে মাথায় রাখতে হবে। শুটিং স্টার বেসিক্যালি তিনখানা ক্যান্ডেল দিয়ে আমরা ফরমেশন করি। সাপোজ মার্কেট উপরে যাচ্ছে, এই মুহূর্তে একটা, এইটা সাপোজ একটা বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে? এটা গ্রিন আর লাল পেন ইউজ করি নাকি? তো এটাকে আমরা ব্লু ধরে নিলাম, ব্লু আছে। তো সাপোজ এই ক্যান্ডেলটা আমাদের বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে? মাঝে এমন একটা ক্যান্ডেল তৈরি হলো যে প্রথমে উপরে গেল, ঠিক আছে? উপরে গিয়ে সাস্টেন করতে না পেরে ও নিচে এরকম জায়গাতে ক্লোজ দিয়ে দিল, ঠিক আছে? নিচে ক্লোজ দিয়ে দিয়েছে। পলিটিক্যাল একটু ছোট করে দিই, সাপোজ এরকম জায়গায় ক্লোজ, ঠিক আছে? নেক্সট ক্যান্ডেল কি হলো? নেক্সট ক্যান্ডেল আমাদের এইখানে ক্লোজ হয়েছে, এখানে ওপেন, ওপেন হওয়ার পরে মেবি একটু উপরে গেছে, যেতে পারে, অসুবিধা নেই। ও এরকম একটা বিয়ারিশ ক্যান্ডেল দিল। তো এই তিনটের ফরমেশনকে নিয়ে বলা হয় শুটিং স্টার ফরমেশন। এটাকে বলা হয় ইভিনিং স্টার, ঠিক আছে? ইভিনিং স্টার ফরমেশন। ইভিনিং স্টার মিন্স সন্ধ্যাকালীন স্টার, মিন্স সন্ধ্যা ওর হয়ে এসছে, ঠিক আছে? তো ইভিনিং স্টারের মিনিং হচ্ছে তিনটে ক্যান্ডেলের ফরমেশনকে আমরা ইভিনিং স্টার প্যাটার্ন বলবো, তিনটে ক্যান্ডেলকে নিয়ে। তো যখন ইভিনিং স্টার ফরমেশন হবে, মার্কেট কি করবে?
নিচে নিয়ে আসবে, ধীরে ধীরে নেক্সট ক্যান্ডেল নিচে নিয়ে আসবে, ঠিক আছে? তো এইটাই যখন আমাদের নিচে ফরমেশন হবে, নিচে কিভাবে ফরমেশন হবে? সাপোজ মার্কেট ডাউন যাচ্ছে, ঠিক আছে? তো এখানে একটা রেড ক্যান্ডেল, এখানে একটা রেড ক্যান্ডেল ফরমেশন হলো। এই মুহূর্তে একটা উইক দেওয়ার পরে মার্কেট একটা হ্যামার বা পিন বার বানাবে, ক্লিয়ার? ঠিক তারপরে একটা ব্লু ক্যান্ডেল বানিয়ে ফেলল, ঠিক আছে? এই তিনটের প্যাটার্নকে নিয়ে আমরা কি বলবো? মর্নিং স্টার, ঠিক আছে? মর্নিং স্টার প্যাটার্ন। এগুলো নিয়ে কনফিউশন আসবে না, ক্লিয়ার করেন, খুব ইম্পর্টেন্ট প্যাটার্ন এটা। চার্টের সবথেকে বেস্ট প্লে যদি হয় তাহলে এই প্যাটার্নটা প্লে হয়, এটা আমার এতদিনের অভিজ্ঞতা থেকে বলছি। এই প্যাটার্ন যদি পেয়ে যান তো বেস্ট প্লে হয়, সবথেকে চার্টে বেশি কাজ করে, ইফেক্টিভ প্যাটার্ন এটা। ইভিনিং স্টার, মর্নিং স্টার, শুধু আমাদেরকে পজিশনটাকে ডিফাইন করতে হবে। এই আপার পজিশন ডিফাইন করতে হবে, লোয়ার পজিশন ডিফাইন করতে হবে, ঠিক আছে? পজিশনটা এখানে খুব ইম্পর্টেন্ট। আমরা যদি চার্টের পজিশনটা বুঝে নিতে পারি, এর জন্য আপনাদেরকে স্ট্রাকচার শেখাবো, যেটা আমি কাউকে শেখাই না। স্ট্রাকচার, যখন প্রাইসের স্ট্রাকচার শিখবেন তখন আপনি পজিশন ক্লিয়ার করে নিতে পারবেন। আর এই স্ট্রাকচার যদি মাথায় ভালো করে গেঁথে নিতে পারেন তো আপনাকে আর কোনো কোর্স নিতে হবে না, কারো কাছেও নিতে হবে না, কোথাও নিতে হবে না। স্ট্রাকচার এতটাই পাওয়ারফুল প্লেয়ার। তো ইভিনিং স্টার, মর্নিং স্টার প্যাটার্ন ক্লিয়ার, খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো হ্যামার, ইভিনিং স্টার, শুটিং স্টার, পিন বার, ইভিনিং স্টার অলওয়েজ বিয়ারিশ। হ্যাঁ, ইভিনিং স্টার বলে ও বিয়ারিশ হবেই, মার্কেট হবেই, কিন্তু ফেল হবে, কোথায় ফেল হবে সেটাও বলবো। এমন জায়গায় তৈরি হলো যেখানে ফেল হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই প্রস এন্ড কনস গুলো আমরা আলোচনা করব ডাইরেক্টলি চার্টে। 80 to 90% মোটামুটি বিয়ারিশ হওয়ার চান্সেস বেশি। হ্যাঁ, পার্সেন্টেজ ওয়াইজ যদি কথা বলি তো 90% পড়বে এই ধরনের প্যাটার্ন, 90%। বাট কখন ট্রেড করব ওটা আলাদা পার্ট, ওগুলো সব আলোচনা করবো, এগুলো মনে করিয়ে দিতে হবে যে এই প্যাটার্নে আমি ট্রেড কখন করব। প্যাটার্ন তো ফাইন্ড আউট হলো, তাহলে আমার ট্রেডে ঢুকতে হবে কখন, এটা জানা তো ইম্পর্টেন্ট কি না? প্যাটার্ন তো শিখলাম, এবার এন্ট্রি কি হবে, এক্সিট কি হবে, ওগুলো এন্ট্রি এক্সিট নিয়ে আলোচনা করতে হবে ক্লাসে, ঠিক আছে? তো ওটা তো আজকে করছিলাম না, কিন্তু ওগুলো সব মনে করে দিতে হবে। তো এই প্যাটার্ন তো জানলাম, প্যাটার্নে এন্ট্রি কোথায়, প্যাটার্নে এক্সিট কোথায়, এন্ট্রি কোথায় নেব, এক্সিট কোথায় করব, টিপি কোথায় করব, এগুলো নিয়ে আমাদের তো ক্লাস করতেই হবে, এগুলো আলোচনার বিষয় আছে। কিন্তু আপাতত আমরা প্যাটার্নগুলো শিখছি, ঠিক আছে? তো ডোজি শিখলাম, মারুবুজু স্ট্রং ক্যান্ডেল শিখলাম, আমরা এই ধরনের পিন বার, শুটিং স্টার এগুলো দেখলাম। হ্যাঁ, হ্যামার ইনভার্টেড হ্যামার দেখলাম। এইবার বিষয়টা হচ্ছে, আচ্ছা এটা মুছে দিলাম। এইবার বিষয়টা হচ্ছে ক্যান্ডেলস্টিকের একটা মজার বিষয় হচ্ছে পজিশন। হ্যাঁ, পজিশন খুবই গুরুত্বপূর্ণ, বারবার কথাটা বলছি, লিখে রাখবেন। পজিশন, ক্যান্ডেলের পজিশন, পজিশন খুব ইম্পর্টেন্ট, মানে স্টার মার্ক দিয়ে লিখে রাখো খাতাতে, পজিশন ইজ ইম্পর্টেন্ট ইন কেস অফ ক্যান্ডেলস্টিক। পজিশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন কেস অফ ক্যান্ডেলস্টিক। এবার এটাকে অ্যাস্টেরিস্ক মেরে রাখুন, স্টার মেরে রাখুন, পরবর্তীতে এই পজিশন কি বিষয়টা এটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, এইবার যেটা বলতে গেলাম সেটা ভুলে গেলাম। আচ্ছা, যাই হোক, ক্যান্ডেলস্টিকের হ্যাঁ, ক্যান্ডেলস্টিকের একটা বিষয় আমাদের বলার আছে, সেটা হচ্ছে স্প্রেড, ঠিক আছে? ক্যান্ডেলের স্প্রেড কাকে বলা হয়? এক কথায় যদি বোঝেন তাহলে হাই আর লো। যার হাই আর লো সব থেকে বেশি তাকে আমরা বলবো স্প্রেড ক্যান্ডেল, বড় ক্যান্ডেল, বিগ ক্যান্ডেল, ঠিক আছে? তার মধ্যে বডি কারো এরকম হতে পারে, কারো বডি পুরোটাই বডি হতে পারে,
কারো বডি ছোট্ট করে একটা দাগও হতে পারে, বাট স্প্রেড কাকে বলবো? ক্যান্ডেলটার হাই লোকে আমরা বলবো স্প্রেড। তাহলে যখন ট্রেডিং এর ভাষা ইউজ হবে হাই স্প্রেড ক্যান্ডেল মানেটা কি? মানে বেশ ফাইন। বড় ক্যান্ডেল। বড় ক্যান্ডেল। খুব সিম্পলি বুঝবো, হাই স্প্রেড ক্যান্ডেল মিন্স বড় ক্যান্ডেল, লো স্প্রেড ক্যান্ডেল মিন্স ক্যান্ডেল ছোট। এইবার তো স্প্রেড ক্লিয়ার? এক কথায় ছোট জিনিস কিন্তু বুঝে নিতে হবে, কেন? কারণ এরপরে যা বলবো সেটা বুঝতে গেলে এটাকে আগে বুঝতে হবে। স্প্রেড বুঝে নিয়েছি, স্প্রেড মিন্স ক্যান্ডেলের ছোট বড়কে আমরা বোঝাবো। যে যত বড় ক্যান্ডেল তাকে বলবো আমরা হাই স্প্রেড ক্যান্ডেল, যে ছোট ক্যান্ডেল তাকে আমরা বলবো লো স্প্রেড ক্যান্ডেল। এইবার গুরুত্বটা আসছে, স্প্রেডের কথাটা কেন আলোচনা হলো? এটা ছোট্ট জিনিস আলোচনা হয়ে গেল। হ্যাঁ, তো তাহলে লো স্প্রেড ক্যান্ডেল আলোচনা হচ্ছে, চিন্তার কোনো বিষয় নেই, বাট লেট করবেন না, কারণ এগুলো ডিপ আলোচনা হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো স্প্রেড ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা লো স্প্রেড ক্যান্ডেল, হাই স্প্রেড ক্যান্ডেল, অর্থাৎ ছোট ক্যান্ডেল যদি হয় তাহলে আমরা তাকে বলবো লো স্প্রেড ক্যান্ডেল, হাই স্প্রেড ক্যান্ডেল। লো স্প্রেড ক্যান্ডেল কখন তৈরি হয়, কেন তৈরি হয়? হাই স্প্রেড ক্যান্ডেল কখন তৈরি হয়, কেন তৈরি হয়? এটা একটা কোশ্চেন। এবার আমরা ক্যান্ডেল একে একে একটু দেখার চেষ্টা করি। সাপোজ মার্কেট এইভাবে এসছে, ঠিক আছে, উপর থেকে নিচে আসছে, ক্লিয়ার? আসার সময় এখানে ওই রকমই ধরেন পিন বার বানালো, আমি জাস্ট কথাই বলছি, হ্যাঁ, এরকম একটা প্যাটার্ন বানালো, এটা বুলিশ ক্যান্ডেল। এরপরে দেখা যায় এটা যে লাইন তৈরি হচ্ছে এটাকে যখন ভাঙছে বড় ক্যান্ডেল তৈরি হলো, ক্লিয়ার? এখানে একটা স্ট্রাকচার ছিল, ভাঙছে, ঠিক আছে? এরপরে ক্যান্ডেল আরো বড় তৈরি হলো, তারপরে ক্যান্ডেল ভালো করে বোঝেন কি করতে চাইছি আমি। এবার সাইকোলজি, তো আপনারা বলবেন এবার, ক্যান্ডেল এখান থেকে নাম ছিল, ঠিক কি না? ট্রেন্ড নিচের দিকে আসছিল, এখানে কি প্যাটার্ন তৈরি করলো? মর্নিং স্টার। মর্নিং স্টার প্যাটার্ন তৈরি করার পরে এই মর্নিং স্টারের যে দুটো ক্যান্ডেলের হাই ছিল সেটাকে যখন ব্রেক করলো তখন এই ক্যান্ডেলটার স্প্রেড কি আছে? হাই স্প্রেড আছে। নেক্সট ক্যান্ডেল স্প্রেড কি আছে? নেক্সট ক্যান্ডেল, তারপরে আর হাই বললে হবে না, কারণ প্রিভিয়াস থেকে এবার কমছে, নেক্সট ক্যান্ডেল কমছে, মার্কেট ইনডিসিশনে যাচ্ছে, ইনডিসিশনে যাচ্ছে, হঠাৎ আবার একটু স্প্রেড এলো, সবার হাই ভাঙছিল, এটাতে লো স্প্রেড ক্যান্ডেল, আর হাই ভাঙতে পারলো না, নেক্সট ক্যান্ডেল লো স্প্রেড ক্যান্ডেল, আর হাই ভাঙতে পারলো না। তো এইখান থেকে যে শুরুয়াত হলো, এই যে এইখান থেকে যে ক্যান্ডেলের শুরুয়াত হলো, এইটুকু থেকে আমাদেরকে কি ইন্ডিকেট করতে হবে? মার্কেট থেকে দূরে থাকতে হবে। না, দূরে থাকতে হবে না, বিয়ারিশ। বেয়ারিশ তো নয়, এটা পুলিশ চলছে, এক্সপেকটেশন কমাতে হবে। হ্যাঁ, মানে এক্সপেকটেশন সাবধান থাকতে হবে। সাবধান, হ্যাঁ, গুড, এটা একটা হতে পারে। আর আমি বেস্ট অ্যানসার চাইছি, প্রিভিয়াস রেজিস্ট্যান্সটা চেক করতে হবে যে ওটা- ঠিক আছে, মেবি আমি বলে দিলাম যে মেবি এটা একটা রেজিস্ট্যান্স এরিয়া, ঠিক আছে, এটা একটা রেজিস্ট্যান্স এরিয়া। তো মেইনলি এই যে স্প্রেড নিয়ে যেহেতু আলোচনা করছি, তাহলে স্প্রেডের তো নিশ্চয়ই গুরুত্ব আছে। এখানে স্প্রেড বাড়ছিল, এখানে স্প্রেড কমে যাচ্ছে, বায়ার কমে গেছে। এক্স্যাক্টলি, এটা বেস্ট অ্যানসার। বেস্ট অ্যানসার হচ্ছে যখন মার্কেট ইভিনিং স্টারকে ব্রেকআউট মারছে তখন হাই স্প্রেড, মানে বায়ারদের পার্টিসিপেশন বেশি। আপনারা ব্যাখ্যা করছেন না, প্রবলেমটা এটাই, আর আমি যে ব্যাখ্যা করুন, বুঝতে পারলেন কিনা? এই ডেপথ যতক্ষণ না ব্যাখ্যা করতে পারবেন ততক্ষণ আপনি এর ভেতরের কাহিনী বুঝতে পারবেন না। তো মার্কেটে এর আগে আপনাদেরকে শিখিয়েছিলাম, একটা হচ্ছে প্রিমিয়াম বলেছিলাম, আর একটা হচ্ছে ডিসকাউন্ট। তো বায়াররা কোথায় মাল কেনে? ডিসকাউন্ট। ডিসকাউন্ট। বায়াররা অলওয়েজ ডিসকাউন্টে মাল কেনে। সেলাররা কোথায় বেচে?
প্রিমিয়াম প্রাইসে বেচে, হাই প্রাইসে বেচে, কারেক্ট? তো যখন মার্কেটকে নামছে এবং এরকম জায়গায় একটা ইভিনিং স্টার যখন প্যাটার্ন বানিয়ে ফেলেছে অ্যাজ এ ট্রেডার, হোয়াট উইল ইউ থিঙ্ক? যখন আপনি ট্রেডার তখন আপনি কি ভাববেন? প্যাটার্ন কমপ্লিট, তার মানে তো বাই পাক্কা। একটু আগে তো ডিসকাস করলাম যে ইভিনিং স্টার দিয়ে মর্নিং স্টার দিয়েছে মিন্স বাই পাক্কা। তো বাই যখন পাক্কা আপনি যখন ভাবছেন, তো ওয়ার্ল্ডের সব ট্রেডারই তো একই কথা ভাবছে, তো সব ট্রেডার ঝাঁপ মেরেছে, অর্থাৎ বায়ারের পার্টিসিপেশন হিউজ, সেলার নেই। তখন ক্যান্ডেল কি হচ্ছে? বড় বড় ক্যান্ডেল, বাই 5 মিনিট হতে হতে প্রচুর বাই, ইজ ইকুয়াল টু হাই ক্লোজ। তারপরে ক্যান্ডেলে আরো বাই, হাই ক্লোজ, স্প্রেড বাড়ছে। তো ক্যান্ডেলের স্প্রেড বাড়ছে মানে এটা কি? পার্টিসিপেশন বেশি হচ্ছে। বাইরে বেশি আসছে। বায়ার হোক বা সেলার হোক, লোকের পার্টিসিপেশন বেশি, কিন্তু ক্লোজ এর মধ্যে বাই হচ্ছে, তাহলে আমরা বলবো বায়ার পার্টিসিপেশন বেশি, কারেক্ট? বড় ক্যান্ডেলে বায়ারও থাকতে পারে, সেলারও থাকতে পারে, এই নয় যে কোনো ক্যান্ডেলে শুধু বায়ার থাকে, প্রত্যেক ক্যান্ডেলে বায়ার থাকে, সেলার থাকে, কিন্তু যে জিতবে আমরা বলবো তার পার্টিসিপেশন বেশি। যদি না বুলিশ ক্যান্ডেল হয় তাহলে বলবো বায়ার পার্টিসিপেশন বেশি, ঠিক আছে? তো হাই স্প্রেড অর্থাৎ বায়ার পার্টিসিপেশন আরো বেশি, নেক্সট ক্যান্ডেল আরো হাই স্প্রেড মিন্স আরো বায়ার পার্টিসিপেশন বেশি। এই সব ক্যান্ডেলে গিয়ে দেখছে আরে বাবা সামনে তো বাধা আছে, এটা কি? তো আপনি তো জানেন যে এটা রেজিস্ট্যান্স, গোটা ওয়ার্ল্ড তো জানে যে এটা রেজিস্ট্যান্স, জানে কি জানে না? শুধু কি আপনি একটা টেকনিক্যাল শিখছেন? গরু গাধা কয়েকটা থাকবে, কিন্তু ম্যাক্সিমাম লোক তারাও তো জানে যে এটা রেজিস্ট্যান্স। তো এটা যদি রেজিস্ট্যান্স হয়, তো রেজিস্ট্যান্স আমাদের কি করতে হয়? রেজিস্ট্যান্সে সেল হয়, ঠিক? আর রেজিস্ট্যান্স এলে যারা বাই করে তারা সাবধান হয়ে যায়, কারণ সামনে বাধা, বাধা এলে, বাধা মিন্স সাপোজ আপনি খুব দৌড়াচ্ছেন, রাস্তায় দৌড়াচ্ছেন, সামনে দেখতে পাচ্ছেন একটা নদী চলে গেছে, রাস্তা কেটে হঠাৎ করে একটা নদী তৈরি হয়ে গেছে, একটা গর্ত তৈরি হয়ে গেছে, আপনি কি করবেন? ওখানে থেমে দৌড় থামাবেন তো নাকি? আপনি যখন দেখছেন দৌড়াচ্ছেন আর দেখছেন গর্ত, আপনি কি দৌড়বেন কি সমানে? দৌড়বেন কি? নিশ্চয়ই দৌড়বেন না। আপনি যখন দৌড়াচ্ছেন খুব স্পিডে দৌড়াচ্ছেন, হঠাৎ দেখতে পেলেন আরে এই রাস্তার গর্ত তো ছিল না, হঠাৎ গর্ত কেন? তো আপনি কি সমানে দৌড়াবেন? আপনি ব্রেক মারবেন, স্পিড কমাবেন, কেন? দেখা যাচ্ছে এত স্পিড রাখলেন যে জায়গায় থামার কথা থামতে পারলেন না, তো গর্তে ঢুকবেন কি না? তো আপনি অগ্রিম আপনার স্পিড কমিয়ে কমিয়ে যাবেন, যাতে সিচুয়েশনটা অবজার্ভ করার পর আপনি আইদার লাফাবেন নাকি লাফাতে পারবেন না, থামতে হবে, এটা ভাবতে হবে কিনা? তো যখন বায়াররা এখান থেকে বাই করে আসছে, তো ওরা এখান থেকে দূরে যাওয়ার সামনে তো রেজিস্ট্যান্স আসছে, মানে সেলাররা তো বসে আছে ঠাঙাবার জন্য, ওরা তো লাঠি দিয়ে মারবে আমাদেরকে, ওদের এখানে একটু সাবধান হয়ে যায়। তো যারা সব থেকে ভয় বেশি করে মার্কেটকে, যাদের মনের মধ্যে প্রচুর ভয় আছে, তারা এইখান থেকে প্রফিট বুকিং স্টার্ট করে দেবে, কারেক্ট? তাহলে পার্টিসিপেশন কি কমছে কিনা? যখনই দেখবে রেজিস্ট্যান্স নিয়ার বাই, মার্কেটের সব থেকে ডরপোক আদমি যারা আছে তারা অগ্রিম প্রফিট বুকিং করে বেরিয়ে আসবে। যারা জানে যে রেজিস্ট্যান্স তো যাবেই, সাহসী ট্রেডার, তারা স্টিল ধরে থাকবে, কিন্তু পার্টিসিপেশন তো কমছে, কারণ প্রত্যেক পরের ক্যান্ডেলে কিন্তু একটু একটু করে পার্টিসিপেশন কমবে। কারো ভয় এখানেই লেগে গেছে, কারো ভয় এইখানে এসে লাগছে, কারো ভয় এখানে এসে লাগছে, কারেক্ট? যে যেমন সাহসী ট্রেডার সে সেরকম ভাবে রেজিস্ট্যান্সকে ট্রিট করে। কারো মনে অগাধ বিশ্বাস যে এখানে আসতেই হবে মার্কেটে, সে ধরে বসে আছে, কিন্তু কেউ এখান থেকে সাবধান হয়ে গেছে, না বাবা যেটুকু লাভ হয়েছে অনেক হয়েছে, আমি একটু বেরিয়ে যাই, সব থেকে একটা প্রকার নিয়ে আগে বেরোবে। তো এই যে ক্যান্ডেল স্প্রেড গুলো ছোট হচ্ছে মিন্স পার্টিসিপেশন কমছে। কাদের পার্টিসিপেশন? বায়ারদের পার্টিসিপেশন কমছে, সাইমালটেনিয়াসলি সেলারদের এন্ট্রি শুরু হচ্ছে, কারণ সেলার যারা এবার অপোজিট ভাবেন, যারা এই রেজিস্ট্যান্স এরিয়াতে সেল করবার জন্য বসে আছে, ওয়েট করছে, অনেকে এটাকে ফোমোতে নিয়ে নেয়। ফোমো মানে কি? ওখানে সেল করার জন্য এক্স্যাক্টলি, ফোমো মানে কি? ফোমো সেলার, ফোমো বায়ার, ফোমো কথা হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট, ফিয়ার অফ মিসিং আউট, পালিয়ে না যায় তার ভয়ে অগ্রিম এন্ট্রি করে, অ্যাডভান্স এন্ট্রি। ওর যারা এখানে সেলার বসে আছে তারা তো সেল করবে কি করবে না, তো তারা সেল কোথায় করা উচিত? রেজিস্ট্যান্স লেভেলে করা উচিত, কিন্তু যদি না টাচ হয়, যদি তার আগেই মার্কেট চলে যায়, তো তারা অগ্রিম এখান থেকে সেল করা শুরু করেছে, কারেক্ট? আর বায়াররা তো অগ্রিম এখান থেকে বেরোতে শুরু করেছে, কিছু এখানে বেরোচ্ছে, এখানে বেরোচ্ছে। তো এই ডোজি হওয়ার পিছনে কারণ কি? এবার একটু আগে ডিসকাস হলো, ওখানে তো বায়ার সেলারের ভূমিকা তো সমান তো থাকছে, প্লাস ডোজি মিন্স ইনডিসিশন। প্রথম কথা, ডোজি শুনলে গেল মাথায় একটাই শব্দ আছে, সেটা হচ্ছে ইনডিসিশন।
অর্থাৎ নো ডিসিশন। হ্যাঁ নিউট্রাল দিছে হ্যাঁ, নো ডিসিশন। তো যখনই ডোজি মেরেছে মিন্স বায়াররাও সাবধান, সেলাররাও সাবধান, কারেক্ট? তো এই যে স্প্রেড কমছে, তার মানে সিগন্যালটা কি? থামতে তো হবেই, কারেক্ট। সিগন্যাল কি দেব? যে সামনে কোনো হার্ডেল আসছে, সামনে কোনো বাধা আসছে। তাহলে আমি যদি বাইং এ থাকি, তাহলে আমাকে বেরোবার চেষ্টা করতে হবে, কারেক্ট? যেহেতু আমরা এটা বাইং দেখাচ্ছি, তাহলে আমি অ্যাজ বায়ার যখন স্প্রেড কমতে লাগবে, আমাকে প্রফিট বুক করে বেরোবার চেষ্টা করতে হবে, কারেক্ট? যদি আমি সেলিং এর জন্য ওয়েট করি, তাহলে আমাকে এই ক্যান্ডেলগুলোকে অবজার্ভ করতে হবে যে এবার বায়াররা শেষ, বায়াররা বেরোতে শুরু করে দিয়েছে, মার্কেট ইনডিসিশন দিয়েছে, কিন্তু সেল কখন করব? তার তো একটা নিয়ম আছে। যখন দেখবো এই হাই বানানোর পরে আর কোনো ক্যান্ডেল হাই বানাতেই পারছে না, তার মানে বায়ারদের আর সেই ক্ষমতাই নেই যে এই প্রিভিয়াস ক্যান্ডেল হাইকে ভাঙবে, ওইটুকু প্রাইস ভাঙার মতো ক্ষমতা ওদের নেই। তার মানে বায়ার খতম, ডেড, সেলাররা এন্ট্রি নিচ্ছে, কারেক্ট? মার্কেট কি করে অবজার্ভ করতে হয় বুঝছেন? আগে এইভাবে কখনো ভেবেছেন মার্কেটকে? না তো চার্ট রিডিং কি জিনিস এবার বুঝছেন? এগুলো ডেপথে যেতে হবে, কাহানিতে যেতে হবে। ক্যান্ডেল দেখে কি করে কি বোঝা যাবে তার ডেপথে আপনাদেরকে ঢুকতে হবে, তবেই না গিয়ে মার্কেট আপনাকে ধরা দেবে। আদারওয়াইজ মার্কেট কোনোদিনই ধরা দিতে পারবে না, আপনি ধরতেও পারবেন না মার্কেটকে। তো স্প্রেড কি খেলা খেলে এটা আমরা বুঝতে পারলাম। যখনই ক্যান্ডেলের স্প্রেড বড় থেকে ধীরে ধীরে ছোট হবে, আমাকে ইন্ডিকেশন হিসেবে নিতে হবে যে যদি এটা বাই ট্রেন্ডে ঘটে রেজিস্ট্যান্সের এরিয়াতে গিয়ে, তাহলে জানতে হবে এখানে বায়াররা ধীরে ধীরে এক্সিট মারছে, সেলাররা এন্ট্রির চেষ্টা করছে, ঠিক আছে? তো এই ইন্ডিকেশনটা যেন মাথায় থাকে। কোনো কোশ্চেন এখানে? স্প্রেড ক্লিয়ার? স্প্রেড ক্যান্ডেলের ভূমিকা ক্লিয়ার? ঠিক আছে। তো ক্যান্ডেলের স্প্রেড মোটামুটি আমাদের